নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে এই পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্নটা যদি একটু খেয়াল করে দেখি, প্রথম প্রশ্ন হচ্ছে সাইবার অপরাধ বলতে কি বুঝছো? তো সাইবার অপরাধ মানে হচ্ছে ইন্টারনেট জগতের অপরাধ। ইন্টারনেট জগতের অপরাধকে আমরা সাইবার অপরাধ বলে থাকি। যে সকল অপরাধ কম্পিউটার, ইন্টারনেট বা ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে সংগঠিত হয় তাকে সাইবার অপরাধ বলা হয়। অন্যভাবে বললে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যখন কোনো অবৈধ বা ক্ষতিকর কাজ করা হয় তখন তাকে সাইবার অপরাধ বলে। হ্যাকিং, ব্রুট ফোর্স অ্যাটাক, তারপরে ডেটা ইন্টারসেপশন, ম্যালওয়্যার প্রভৃতি সাইবার অপরাধের উদাহরণ। এই যেখানে যেগুলো আছে, হ্যাকিং তো তোমরা বুঝোই, তারপর আমরা হ্যাকিং, তারপরে ব্রুট ফোর্স অ্যাটাক, ডেটা ইন্টারসেপশন, ম্যালওয়্যার, এগুলো নিয়ে আমরা আরও অন্যান্য প্রশ্নগুলোতে হচ্ছে ডিটেলস আলোচনা করব। তো এই যে ইন্টারনেট ব্যবহার করে যে কোনো ধরনের অপরাধ সংগঠিত করা, যেটা হচ্ছে সমাজ ও আইন বিরোধী কর্মকাণ্ড, সেগুলোকে আমরা সাইবার অপরাধ বলে থাকি। এই যে দেখো, হ্যাকিং কি? হ্যাকিং হচ্ছে অনুমতি ব্যতীত কোনো ওয়েবসাইট বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে তা ব্যবহার করা অথবা তার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেওয়াকে হ্যাকিং বলে। যে হ্যাকিং করে তাকে হ্যাকার বলা হয়। হ্যাকিং অবৈধ হতে পারে। যে বৈধভাবে হ্যাকিং করে তাকে হোয়াইট হ্যাট হ্যাকার বলে, এবং অবৈধভাবে হ্যাকিং করাকে তাকে ক্র্যাকার বলা হয়। মানে ক্র্যাকার মানে তো হচ্ছে ভেঙে ফেলা। তো যদি কোনো একটা ওয়েবসাইট হতে পারে, মানে ফেসবুক আইডি হইতে পারে, বা হচ্ছে কারো একজনের হচ্ছে ব্যক্তিগত, ধরো হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট হইতে পারে, এরকম কোনো একটা জায়গা যদি কেউ অবৈধভাবে ভেতরে প্রবেশ করে তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে যে হ্যাকিং। হ্যাকিং হচ্ছে আবার দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, আর একটা হচ্ছে ক্র্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকার যেটা সেটা হচ্ছে বৈধ। সেটা কি সেটা আমরা আলোচনা করব। কিন্তু ক্র্যাকার হচ্ছে যে আমার অনুমতি ছাড়া আমার কি বলে তোমার ওয়েবসাইটে প্রবেশ করে ফেলা। ঠিক আছে? আচ্ছা, হোয়াইট হ্যাট হ্যাকার ও ক্র্যাকারের মধ্যে পার্থক্য লেখো। প্রথমে হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, মাথায় রাখবে এটা হচ্ছে বৈধ। হোয়াইট মানে হচ্ছে আমরা সাদা বুঝায় আর কি। সাদা মানে হচ্ছে যে এটা ভালো, শুভ্রতার রং। ঠিক আছে? তো এই জন্য হোয়াইট হ্যাট হ্যাকার যেটা, এটা ভালো। আর ক্র্যাকার যেটা, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে যে তোমার অপরাধী। তো হোয়াইট হ্যাট হ্যাকারের ক্ষেত্রে কাজকে বৈধ হ্যাকিং বলা হয়, আর এটা অবশ্যই অবৈধ হ্যাকিং। এরা প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে সিস্টেমে প্রবেশ করে। মানে ব্যাপারটা এরকম হইতে পারে যে ধরো আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, কিন্তু আমার আইডিটা উদ্ধার করা প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমরা একজন হোয়াইট হ্যাট হ্যাকারের মাধ্যমে সে আইডিতে প্রবেশ করে আমি নতুন করে পাসওয়ার্ড সেট আপ করতেছি। এইটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকিং। অন্যদিকে যেটা ক্র্যাকার, সে হচ্ছে আমার প্রতিষ্ঠান মানে আমার ফেসবুক আইডিতে ঢুকে পাসওয়ার্ড চেঞ্জ করে সে নিজের ব্যক্তিগত সম্পত্তি বানায় ফেলছে। এইটা হচ্ছে প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া সিস্টেমে প্রবেশ করা, বা যেটা হচ্ছে ক্র্যাকার করে থাকে। সিস্টেমের নিরাপত্তা রক্ষার কাজ করে। মানে তোমার ধরো হচ্ছে হ্যাকারদের হচ্ছে কাজ, যেমন আমার সিস্টেমে কোনো রকম আক্রমণ হচ্ছে কিনা বা ক্র্যাকার কোনো আক্রমণ চালাচ্ছে কিনা, এটা প্রোটেক্ট করার জন্য আবার হোয়াইট হ্যাট হ্যাকার প্রয়োজন হয়। তো এই জন্য সিস্টেমের নিরাপত্তা রক্ষা কাজ করে হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। অন্যদিকে ক্র্যাকার সিস্টেমে তথ্য চুরি, ক্ষতি বা ধ্বংস সাধন করে থাকে। এদের কাজ বৈধ ও আইনসম্মত, আর এদের কাজ অবৈধ ও বেআইনি। এই যে প্রথম প্রশ্নে আমরা উদাহরণ পড়ে আসছিলাম, ব্রুট ফোর্স অ্যাটাক কি? এটা কোন পদ্ধতি কাজ করে? ব্রুট ফোর্স অ্যাটাক হলো এমন একটি সাইবার আক্রমণ পদ্ধতি যেখানে একজন আক্রমণকারী কোনো সিস্টেমে অনুমোদিত অ্যাক্সেস পাওয়ার জন্য সম্ভাব্য সমস্ত পাসওয়ার্ড, পিন বা এনক্রিপশন কিগুলোর বিভিন্ন সংমিশ্রণ নিয়ে পদ্ধতিগতভাবে চেষ্টা করে। চোর যেমন তালা খুলতে একটার পর একটা চাবি ব্যবহার করে, ঠিক তেমনি ব্রুট ফোর্স অ্যাটাকে আক্রমণকারীরা স্বয়ংক্রিয়ভাবে অসংখ্য পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করে যতক্ষণ না সঠিকটি পাওয়া যায়। ব্রুট ফোর্স অ্যাটাক ট্রায়াল এবং এরর পদ্ধতিতে কাজ করে। এই পদ্ধতির উপর নির্ভর করে স্বয়ংক্রিয় সরঞ্জামাদি ব্যবহার করে সঠিকভাবে প্রতিটি বিকল্প খুঁজে সফল না হওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে চেষ্টা চালিয়ে যায়। এটি প্রতিরোধ করার জন্য শক্তিশালী ও দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তো আচ্ছা, এখানে দুইটা জিনিস হচ্ছে। প্রথম হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক কি? ব্রুট ফোর্স অ্যাটাক হচ্ছে যে একটার পর একটা পাসওয়ার্ড দিয়ে কোনো একটা ওয়েবসাইট বা ফেসবুক আইডিতে ঢোকার চেষ্টা করা, এইটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। আর এটা কিভাবে কাজ করে? এটা ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে কাজ করে থাকে। এই ক্ষেত্রে কি হয়? এই পদ্ধতির উপর নির্ভর করে স্বয়ংক্রিয় সরঞ্জামাদি ব্যবহার করে সঠিকভাবে প্রতিটা বিকল্প খুঁজে সফল না হওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে এই চেষ্টা চালিয়ে যায়। মানে এই আইডির পাসওয়ার্ড কি হতে পারে? সেটা হচ্ছে বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন পাসওয়ার্ড গেস করে অ্যাটাক করতে শুরু করা। তো সেখান থেকে যতক্ষণ না সফল হয় ততক্ষণ পর্যন্ত এই পদ্ধতিতে অ্যাটাক চলতে থাকে। আচ্ছা, এরপরে ডেটা ইন্টারসেপশন বলতে কি বোঝায়? ডেটা ইন্টারসেপশন একটি সাইবার অপরাধ বা আক্রমণ পদ্ধতি যেখানে কোনো তথ্য আদান প্রদান চলাকালীন সময়ে অনুমতি ছাড়া তৃতীয় পক্ষ সেই ডেটা আড়ি পেতে ধরে দেখে ও সংগ্রহ করে। ব্যাপারটা হচ্ছে কি, ধরো তুমি
আমি আমি আরেকজনের সাথে ফোনে কথা বলছি, এই ফোনে কথাটা আমি আর তার মধ্যে সীমাবদ্ধ থাকবে। থার্ড একজন পার্সন যদি আমাদের ফোন কলটা কোনোভাবে নিজে রেকর্ড করে শুনে ফেলে, এইটাই হচ্ছে মূলত ডেটা ইন্টারসেপশন। তো এটাই আমরা এখানে বললাম যে ডেটা ইন্টারসেপশন হলো এমন একটি সাইবার অপরাধ বা আক্রমণ পদ্ধতি যেখানে তথ্য আদান প্রদান চলাকালীন সময় অনুমতি ছাড়া তৃতীয় পক্ষ এই ডেটা আড়ি পেতে ধরে দেখা ও সংগ্রহ করে। সংক্ষেপে বললে, একটা উদাহরণ দিয়ে যদি আমরা এটা খেয়াল করি, সেটা হচ্ছে ডেটা পাঠানোর সময় মাঝখান থেকে তথ্য চুরি করাই ডেটা ইন্টারসেপশন। যেমন ইমেল পাঠানোর সময় তথ্য মাঝখান থেকে ধরে ফেলা, মানে আমি আরেকজনকে ইমেল পাঠাইছি, মাঝখান থেকে আরেকজন সেটা দেখে ফেলেছে মানে আমার কম্পিউটার বা তার কম্পিউটার না, সাইবার সিস্টেম ইউজ করে সে থার্ড কোনো একটা পজিশন থেকে আমার ইমেলটা দেখে ফেলছে, এটাই হচ্ছে ডেটা ইন্টারসেপশন। তারপরে দেখো এনক্রিপশন কি, এইটা এখন দেখো ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সব জায়গায় দেখবে এন্ড টু এন্ড এনক্রিপশন। তো এন্ড টু এন্ড এনক্রিপশন বলতে আসলে কি বোঝায়? যে নিরাপত্তা পদ্ধতির মাধ্যমে তথ্য বা ডেটাকে এমন একটি গোপন কোডে রূপান্তর করা হয় যাতে অনুমতি ছাড়া কেউ তা পড়তে বা বুঝতে না পারে, সে নিরাপত্তা পদ্ধতিকে এনক্রিপশন বলা হয়। মানে এইটাকে কোডের মাধ্যমে ট্রান্সফার করা, বা মাঝখান থেকে যদি অন্য কেউ এটা দেখেও সেটা যাতে এটা বুঝতে না পারে। মানে ব্যাপারটা এরকম, ধরো আমি তোমাকে একটা চিঠি লিখেছি, সেই চিঠিটা এমন একটা ল্যাঙ্গুয়েজে লিখেছি যেটা আমি আর তুমি বুঝবো, দুনিয়ার আর কেউ বুঝবে না। অন্য কেউ যদি মাঝখান থেকে ওই চিঠিটা হাতেও পায়, সে আসলে এটা পড়ে কিছু বুঝবে না, কোনো তথ্য এখান থেকে পাবে না। এই সিস্টেমটাই হচ্ছে মূলত এনক্রিপশন। ডিডস কি? ডিডস হলো একটি সাইবার আক্রমণ পদ্ধতি যেখানে একসাথে অনেকগুলো কম্পিউটার বা ডিভাইস ব্যবহার করে কোনো সার্ভার, ওয়েবসাইট বা নেটওয়ার্কে অতিরিক্ত অনুরোধ পাঠানো হয়, ফলে সেটি ধীর হয়ে যায় বা পুরোপুরি বন্ধ হয়ে যায়। কোনো সরকারি ওয়েবসাইট হঠাৎ না খোলা, অনলাইন ব্যাংকিং বা ই কমার্স সাইট অচল হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা ডিডস আক্রমণের ফলে সংগঠিত হয়। মানে এইটা ধরো হচ্ছে ডিডস না বলে আমি তোমাকে, মানে ডিডসের ব্যাপারটা অন্যভাবে একটু তোমাদেরকে বুঝাই। ধরো তোমাদের এসএসসি রেজাল্ট যেদিন দেয়, সেদিন কি হয়, সারা বাংলাদেশ ওই 10-12 লাখ মানুষ একসাথে হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করে। এর ফলে কি হয়, ওয়েবসাইট কিছু সময় কাজ করতে চায় না, অনেক জায়গায় হচ্ছে শো করতে চায় না, এরর দেখায়। এই যে এইভাবে অনেকগুলা মানুষ একসাথে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা, এইটা ওয়ান কাইন্ড অফ ডিডস এর মতো। তো এইখানে ডিডসটা হলো হচ্ছে এই যে এই কথাই বলা হলো, ডিডস হলো একটি সাইবার আক্রমণ পদ্ধতি যেখানে একসাথে অনেকগুলো কম্পিউটার বা ডিভাইস ব্যবহার করে কোনো সার্ভার, ওয়েবসাইট বা নেটওয়ার্কে অতিরিক্ত অনুরোধ পাঠানো হয়, ফলে সেটি ধীর হয়ে যায়, পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রথমটাতে আমরা পড়ে আসছিলাম ম্যালওয়্যার বলতে কি বুঝো। ম্যালওয়্যার হলো ইংরেজি ম্যালিসিয়াস সফটওয়্যারের সংক্ষিপ্ত রূপ। ইচ্ছাকৃতভাবে কোনো মোবাইল কম্পিউটার, সার্ভার, ওয়েবসাইট বা কম্পিউটার নেটওয়ার্কের ক্ষতি করার জন্য ডিজাইন ও উন্নয়ন করা হয়েছে এমন সফটওয়্যারকে হচ্ছে ম্যালওয়্যার বলা হয়। এই যে ইচ্ছাকৃতভাবে কোনো মোবাইল, কম্পিউটার, সার্ভার, ওয়েবসাইট বা কম্পিউটার নেটওয়ার্কে ক্ষতি করার জন্য যে সফটওয়্যার তৈরি করা হয়েছে সেটা হচ্ছে ম্যালওয়্যার সফটওয়্যার। এরকম হচ্ছে অনেকগুলো আছে, যে কম্পিউটার ভাইরাস, ওয়ার্ম, তারপর হচ্ছে ট্রোজার হর্স, তারপরে স্পাইওয়্যার, তারপরে রানসাম, তারপরে ইত্যাদি ম্যালওয়্যারের উদাহরণ। মানে এখানে কয়েকটা ম্যালওয়্যার সফটওয়্যার উদাহরণ দেওয়া হয়েছে। আর এটা কিভাবে কাজ করে, ইচ্ছাকৃতভাবে আমি কম্পিউটারের ক্ষতি করার জন্য বা ফোনের ক্ষতি করার জন্য বা কোনো একটা কম্পিউটার নেটওয়ার্কের ক্ষতি করার জন্য যে সফটওয়্যারটা তৈরি করা হয়। সাইবার বুলিং বলতে কি বুঝো? তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোনো ব্যক্তিকে জোরপূর্বক কোনো কিছু করতে বাধ্য করাকে সাইবার বুলিং বলা হয়। সাইবার বুলিং এর জন্য মোবাইল, কম্পিউটার, ট্যাবলেট ইত্যাদি যন্ত্রাংশ এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট ইত্যাদি ব্যবহার করা হয়। কাউকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, হুমকি প্রদান করা, আতঙ্ক সৃষ্টি করা, গুজব ছড়ানো প্রভৃতি সাইবার বুলিং এর উদাহরণ। মানে ধরো, মানে কোনো একজন মানুষের বিরুদ্ধে কোনো একটা জিনিস প্রোপাগান্ডা আকারে ছড়িয়ে দিয়ে সেই মানুষটাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করাটাই মূলত হচ্ছে সাইবার বুলিং। এইটা এখন আমাদের এখানে খুব বড় প্রবলেম। আমরা যখনই ভার্চুয়ালি কোনো একজন মানুষের কোনো একটা ত্রুটি পাই, এমনভাবে আমরা সেই জিনিসটাকে স্প্রেড করি, মিম বানাই, এমনভাবে সেই জিনিসটাকে পোট্রে করা শুরু করি, এতে ওই মানুষটা হচ্ছে মানসিকভাবে এত বিপর্যস্ত হয়ে যায়, কখনো কখনো সে সুইসাইড হয়ে যায়, সমাজে হচ্ছে ডার্ক সাইডে চলে যায় বা পর্দার আড়ালে চলে যায়, কিংবা আরো নানা রকম হচ্ছে সামাজিকভাবে সে হেয় প্রতিপন্ন হয়। তো তোমরা যারা আছো, তোমরা যারা অন্তত মিনিমাম পড়াশোনা করো, তোমরা অন্তত নিজের ব্যক্তিগত চিন্তা থেকেই দেখবা যে তোমার উপর যদি সাইবার বুলিং করা হয় তখন তুমি কিরকম মানসিক অস্বস্তির মধ্য দিয়ে যাবা। সুতরাং তোমার কাছে যদি এটা ক্ষতিকর হয়, তাহলে তুমি অন্যদের থেকেও বা অন্যদের উপরে সাইবার বুলিং করার প্রয়োজন নাই। মানে আরেকজন মানুষ হচ্ছে কয়টা বিয়ে করছে, হ্যাঁ, এইটা নিয়ে তো তোমার ফেসবুকে লেখালেখি করার প্রয়োজন নাই।
সে মানুষ তো তোমাকে বিয়ে করে নাই বা তোমার ফ্যামিলির কোনো হচ্ছে ক্ষতি করে নাই, সে মানুষ সাথে এরকম কোনো সমস্যা সৃষ্টি করে নাই, তাহলে আরেকজন কয়টা বিয়ে করছে সেটা নিয়ে তোমার ফেসবুকে এত লেখালেখি করার দরকার নেই। তুমি এই জিনিসগুলো অ্যাভয়েড করো। অন্যের পার্সোনাল জিনিসগুলো যদি অ্যাভয়েড করে যাও সেটা তোমার জন্য হচ্ছে ভালো, বা হচ্ছে যে ওই মানুষটার জন্য ভালো। তোমার জন্য কেউ কোনো সমস্যা তৈরি করবে না, সেও তোমার জন্য কোনো সমস্যা তৈরি করবে না। সুতরাং আমরা অন্তত চেষ্টা করবো যে সাইবার বুলিং থেকে হচ্ছে নিজেকে প্রোটেক্ট করার জন্য। আচ্ছা, ফেক নিউজ কি, এর শাস্তিসমূহ কি? ফেক নিউজ হলো সংবাদ হিসাবে উপস্থাপিত কোনো মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য বা মানুষকে প্রতারিত করা, যা মানুষের মতামতকে প্রভাবিত করার জন্য ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেয়। এটি সম্পূর্ণরূপে বানোয়াট গল্প বা বিকৃত তথ্যের রূপ নিতে পারে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট বা অন্যান্য চ্যানেলের মাধ্যমে জনসাধারণকে বিভ্রান্ত করতে পারে। বাংলাদেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 মোতাবেক ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছড়ানোর জন্য অপরাধীর সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অথবা সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা ধার্য করা হতে পারে। তাহলে অপরাধ হচ্ছে 10 বছরের কারাদণ্ড অথবা হচ্ছে 1 কোটি টাকা জরিমানা ধার্য করা। মানে ফেক নিউজ জিনিসটা কি সেটা তোমরা নিজেরাও বুঝে, এটা ব্যাখ্যা করে আলাদা করে বুঝাইতে হবে না যে কোনো একটা জিনিসের মিথ্যা তথ্য সম্পর্কে হচ্ছে ছড়িয়ে দেয়া। এইটা ধরো মানে কি ভয়াবহ জিনিস এবং এটাতে কি হইতে পারে, এটা বাংলাদেশে অনেকগুলো ইনসিডেন্ট ঘটে গেছে। কিছু বছর আগে একটা ইনসিডেন্ট ঘটেছে যে কুমিল্লাতে যে একটা মন্দিরের ভেতরে একজন এসে হচ্ছে কোরআন রেখে গেছে। এখন এইটা প্রথমে একটা গোষ্ঠী প্রচার করা শুরু করলো, হিন্দুরা মুসলিমদের হচ্ছে ধর্মগ্রন্থকে অবমাননা করেছে। অন্য আরেকটা গোষ্ঠী প্রচার করা শুরু করলো যে তোমার হচ্ছে যে মুসলিমরা এইখানে দাঙ্গা সৃষ্টি করার জন্য এটা করেছে। এইটা নিয়ে মন্দির ভাঙা থেকে শুরু করে মানুষের মধ্যে মারামারি, ভয়াবহ একটা পরিস্থিতি হয়ে গেছে। খেয়াল করা খুব ছোট্ট একটা জিনিস ছিল, এখানে কি হয়েছে, একটা লোক পাগল ছিল, সে এটা বুঝেও নাই, সেটা কোরআন শরীফ নিয়ে হচ্ছে মন্দিরে রেখে দিয়ে চলে আসছে। এখন তার কাছে তো এই সেন্স ছিল না, সে তো এই বোধ সম্পন্ন না। সে যদি মানে বোধ সম্পন্ন না, আমি এই অর্থে বললাম, সে যদি মুসলিম হয় সে নিশ্চয়ই কোরআন শরীফকে, আমাদের পবিত্র ধর্মগ্রন্থকে নিশ্চয়ই হিন্দু ধর্মের যে পূজার স্থান সেখানে রেখে আসবে না। এইটা তো একটা সাইড। অন্য একটা সাইড, সে যদি হিন্দুও হয় সে তারপরও তো এই কোরআনটাকে হচ্ছে নিয়ে তার বাসার ওইখানে রেখে আসবে না। কেন রেখে আসবে না? কারণ সে জানে এইটাতে একটা দাঙ্গা সৃষ্টি হতে পারে, আমার হচ্ছে যে দেবদেবীকে হচ্ছে ভেঙে ফেলা হতে পারে। সুতরাং সে যদি হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা সম্পন্ন হয় অথবা মুসলিম ধর্মের প্রতি ভালোবাসা সম্পন্ন হয়, সেই কাজটা করতে পারে না। এখন জিনিসটা হলো কি, একজন লোক এটা করছে, করার পর দুই পক্ষ মিথ্যা তথ্য ছড়ানো শুরু করছে। ছড়ানো শুরু করার পরে হচ্ছে ভয়াবহ আক্রমণ শুরু হয়ে গেছে। তারপরে কিছুদিন আগে তোমার ময়মনসিংহের ভালুকাতে একটা ইনসিডেন্ট ঘটেছে যে একটা লোক তোমার গার্মেন্টসে চাকরি করে, সে চাকরি করার সময় সেখানে হচ্ছে মালিকের সাথে বা একটা পক্ষের সাথে মানে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা কাটাকাটি হয়েছে। এইটাকে কি করছে, ক্যাশ করে একটা গোষ্ঠী অনলাইনে প্রচারণা চালাইছে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করছে। এরপর যেটা করছে, ওই লোকটাকে বিভৎসভাবে পিটিয়ে গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এভাবে মেরে ফেলা হয়েছে। তুমি খেয়াল করে এই যে মিথ্যা তথ্যটা, এই যে গুজবটা ছড়ানো, এই যে ফেক নিউজটা ছড়ানো, এটার মাধ্যমে একটা মানুষকে কি বিভৎসভাবে মেরে ফেলা হয়েছে। সুতরাং আমরা অন্তত একটা কাজ করব, যখনই কোনো একটা নিউজ পাবো নিজে অন্তত 2 থেকে 3টা জায়গায় চেষ্টা করবে এই নিউজটাকে হচ্ছে মানে সত্য কিনা সেটা খুঁজে বের করার। মানে তুমি যদি ফেসবুক ইউজ করতে জানো, তুমি যদি সোশ্যাল মিডিয়া ইউজ করতে জানো, তাহলে তুমি জানবা যে আসলে কোন নিউজটা সত্য কোন নিউজটা মিথ্যা, এটা খুঁজে বের করা। মানে একটা ফটো কার্ড দেখলে আমরা নিউজ শেয়ার করে ফেলি না, এরকমটা করবা না। ফটো কার্ড দেখার পর নিউজটা ডিটেলস পড়ার চেষ্টা করবা। সবসময় প্রথম সারির যে নিউজ পেপারগুলো আছে কিংবা পত্রিকাগুলো আছে সেই নিউজগুলো একটু ঘাটার চেষ্টা করবা। তাহলে দেখবা যে তুমি বেশিরভাগ সময় কোনটা সত্য তথ্য কোনটা মিথ্যা তথ্য এটা তুমি জেনে যাবা। মানে আরেকজনের ফেসবুক পোস্টকে তুমি নিউজের সোর্স হিসেবে ব্যবহার করবে না। তুমি বাংলাদেশের বা ইন্টারন্যাশনালি প্রথম সারির যে নিউজ পত্রগুলো আছে বা নিউজ পোর্টালগুলো আছে, সেই নিউজ পোর্টালের তথ্যগুলোকে তুমি সবসময় কি করবা, তোমার সোর্স হিসেবে, নিউজের সোর্স হিসেবে ব্যবহার করবা। তো আমাদের এই পর্বে এইটুকুই ছিল আলোচনা। পরবর্তী পর্বে আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা ইজি আইসিটি বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।